স্বপ্ন ভাবনা উদ্যোক্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, কিছু একটা করার বা সফল হবার। প্রতিটি পর্বে আমরা দেখাবো এক একজন স্বপ্নবাজ উদ্যোক্তার গল্প। চাকরি করব না, চাকরি দেব, এই স্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া। আমরা আপনার মাঝে একটু ভাবনা তৈরি করতে চাই যে আপনি কি হতে চান, চাকরিজীবী না উদ্যোক্তা। চলুন আজ আমরা সেরকম একজন উদ্যোক্তার কাছে আপনাকে নিয়ে যাই, যার সঙ্গে আমরা কিছু সময় কাটাবো, হয়তোবা যা হবার জন্য আপনিও স্বপ্ন দেখছেন। অনেকদিন পর আজকে দেখা হলো। আমরা আজকে সারাদিন আপনার সঙ্গে থাকবো, অনেক কথা বলবো, অনেক গল্প করব এবং ইনশাল্লাহ এটা অনেক ভালো একটা সময় কাটবে আমাদের একসঙ্গে। থ্যাংক ইউ। শুরু থেকে শুরু করতে চাই, কারণ ইউ হ্যাভ লট অফ এক্সপোজার, লাইক আপনি একজন এন্টারপ্রেনার, আপনি একজন চিত্রশিল্পী, আপনি একজন বিখ্যাত টিভি হোস্ট, তারপরে আপনি একজন সিঙ্গার, আমি শুনেছি গান করতেন, আপনি লেখালেখি করেন, অনেকগুলো পরিচয় আপনার। সো আমরা একেবারে শুরু থেকে একটু যদি শুরু করি যে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিভাবে শুরু হয়েছিল, আমরা যদি একটু স্কুল থেকে শুরু করি, কোথা থেকে শুরু করেছিলাম? আমি হলিক্রস স্কুলে পড়েছি, লং টাইম ব্যাক, মানে এতদিন কেটে গেছে স্কুল। কলেজও আমার হলিক্রস স্কুলে, তখন তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছিল। আপনি তোকে যে এতগুলো অ্যাভিনিউ বলছিলেন আমার বিচরণে, আমার মনে আছে আমার স্কুলে আমাদের সিস্টাররা, নানরা বলতেন যে জীবনের কোনো ধনই ফেলা যায় না, সো এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট you can do and try, it's always good for you. So আমি নিজেকে আর্টিস্ট ভাবতে সবচেয়ে বেশি পছন্দ করি, because that is my passion. হলিক্রস থেকে আপনি পড়াশোনা করেছেন, স্কুল এবং কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি, ডেফিনেটলি চারুকলাতে। চারুকলা মানে এখনো চারুকলা আমাদের প্রিয় চারুকলা আসলে। সো ওই আর মানে স্কুলিং এবং পরিবারের যদি একটা মেলবন্ধন থাকে, কারণ আমরা ছোটবেলায় আমরা শিক্ষা গ্রহণ করি এক জায়গায়, আর তারপর ফিরে আসি আমার পরিবারে, দুটো মিলে যদি একটা মানুষকে, একটা চাইল্ডকে গড়ে তুলে, আসলে সে তার গড়াটা খুব ইম্পর্টেন্ট জীবনে, সেটাই তাকে ধাবিত করে সামনের জীবনের দিকে। তো সেদিক থেকে আমি ভীষণই লাকি। আমি জানি যে আপনি জব দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করেছেন। এক্স্যাক্টলি, আপনি ছিলেন আমার তখনকালে, ব্যাক ইন 1997, তাই না? আপনি যে সালটা বলেন, যে অনেকে কিন্তু অবাক হয় যে এত আগে থেকে তুমি আইটিতে কাজ করেছিল। আমি সত্যি আমি প্রাউড দ্যাট আপনার মতো একজন কলিগ আমার ছিল, আরো অনেক কলিগ। আমার মনে আছে যে গ্রামীণ সাইবার নেট, আমি তখন ওখানে ওয়েব ডিজাইন ছিলাম, এবং আমি ওখানে যে শিখেছি, আমি তখন চারুকলার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমার মনে আছে সেকেন্ড ইয়ার না ফোর্থ ইয়ার স্টুডেন্ট, এবং আমি হাফ চারুকলার ক্লাস করতাম, দুটো থেকে এসে আমি সাইট থেকে অফিস করতাম, এবং আই লার্ন
a lot about web designing, internet back in 97. So I'm really proud about that. ডেফিনেটলি। অ্যান্ড যেটা সবচেয়ে আমাদের দেখার ছিল সেটা হচ্ছে যে চারুকলাটাকে টেকনোলজির সাথে একত্র করে এটাকে বুস্ট আপ করা, সেখানে আপনার অনেক বড় ভূমিকা ছিল, আমরা তখন দেখেছি। Correct. বাংলাদেশে যেটা হয় একটা ইন্টারেস্টিং যে আমরা কোনো কিছু ডকুমেন্টেশন করি না, হ্যাঁ, বিধায় আমি আসলেও সত্যি কথা বলতে তখন আর্ট কলেজে কখনোই ইলেকট্রনিকের প্রভাবটা, এখন তো অনেক ডিজিটাল কাজ হচ্ছে, অনেক মাল্টিমিডিয়ার কাজ আর্ট হিসেবে এসছে। আমার মনে আছে আই এম দ্য ফার্স্ট পার্সন ইন বাংলাদেশ, আই হ্যাভ টু সে উইথ ন্যাশনাল মিডিয়া, যে ফার্স্ট ডিজিটাল এক্সিবিশন, ইলেকট্রনিক আর্ট এক্সিবিশন আলিয়ন্স প্রসেসে 2000-এ আমি করি। সো that was actually a pioneering in art, digital media কে ম্যারেজ করিয়ে একটা আর্ট এক্সিবিশন করা, এবং ওটার নামও ছিল পিক্সেল। সো 2000 এটা হয়। এই যে জব থেকে টার্ন করে তারপর একজন চিত্রশিল্পী, একজন এন্টারপ্রেনার হয়ে গেল, এটা কেমন করে? ওটা আমি জব বলবো না, আমি পার্ট টাইম যেতাম তো 4 ঘন্টার জন্য গ্রামীণে আফটার মাই আর্ট স্কুল। তো যেটা হচ্ছে এখন কিন্তু ওভারঅল স্টুডেন্টরা পার্ট টাইম করছে, তখন আপনি চিন্তা করেন 1996-7-এ আই থট দ্যাট অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যাল লাইফটাও জানতে হবে, শুধু আর্টিস্ট হয়ে থাকলে হবে না, আমার নিজের আর্নিংটার সম্পর্কেও সচেতন হতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষ নিজের সেলফ রিলায়েন্স, ইন্ডিপেন্ডেন্সের কথা ভাবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে আমি ওই সময় এরকম একটা চিন্তা আমার জন্য রিয়েলি খুব, আই থিঙ্ক ইটস ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি মনে করি যে ওটা আমাকে স্ট্রং হতে সাহায্য করেছে অনেক। বাংলাদেশের যারা চিত্রশিল্পী তারা কিন্তু নিজেরাই নিজের উদ্যোগে এক্সিবিশনগুলো করে। সো ইটস ওয়ান কাইন্ড অফ উদ্যোক্তা হয়ে ওঠা, কিন্তু আসলে উদ্যোক্তা হয়ে ওঠে তারা, ইউ আর কারেক্ট, যদিও তারা রিয়েলাইজ করি না আমরা। কারণ আমার মনে আছে আর্টিস্ট হিসেবে যখন আমি মানে প্রফেশনালি আর্ট করতে ঢুকলাম আর্ট ফিল্ডে, আমি যখন বাইরে যেতাম, কারণ আমি অনেক আর্লি এজ থেকে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরছি, আমাকে অনেক জিজ্ঞেস করতো যে প্রেমা তোমার এজেন্ট আছে নাকি, বা তোমার কোনো ডিলার আছে নাকি। আমরা এগুলো তখন নামই শুনতাম না, এখন তো জানি, কারণ এখন অনেক মডার্ন মুভমেন্ট বাংলাদেশে তৈরি হচ্ছে আগে। বাট দেখলাম যে বাংলাদেশে একজন আর্টিস্ট নিজে আঁকে, নিজে সেটার সব কিছু করে, প্রমোশনও নিজে করছে, একটা এক্সিবিশন প্ল্যান থেকে শুরু করে কি করে লোক দাওয়াত দিবে, কি করে তার পিআর হবে, কি করে পেপারে অ্যাড যাবে, সব কিছু নিজে করছে। সো আর্টিস্ট নিজে একজন এন্টারপ্রেনার হিসেবে অলরেডি এন্টারপ্রেনার হয়ে কাজ করছে। কোনো একজন মানুষের কথা আমি জিজ্ঞেস করতে চাই যে কে অনেক বেশি ইন্সপায়ার করেছে টু বি অ্যান এন্টারপ্রেনার? এন্টারপ্রেনার ব্যাপারটা কি, জিনিসটা যখন উদ্যোক্তা, আমি আরেকজনকে ক্ষেত্র তৈরি করে দিব, তাই তো সেটা আর্টে হতে পারে। যখন আমি আর্টিস্টদের প্রমোট করছি, আমি তখন ওটার উদ্যোক্তা, একটা এক্সিবিশনের উদ্যোক্তা, তাই না? তো ঠিক সেরকম কর্মক্ষেত্রেও, অন্য ক্ষেত্রেও, যে যখন আমি কাজের ক্ষেত্র তৈরি করছি, মানুষকে এনগেজ করছি, আস্তে করে অটোমেটিক্যালি উদ্যোক্তা হয়ে গেলাম, যদি হয়ে থাকি সেই অর্থে। কি কি প্রতিবন্ধকতা আপনি ফেস করেছেন এই উদ্যোক্তা হওয়ার পথে? ইন্টারেস্টিংলি আমি এটা সব জায়গায় বলি যে আমি জানি না, মেবি আমি সুপার লাকি, বিকজ আমি বাংলাদেশে অ্যামেজিং কলিগস পেয়েছি। ধারাবাহিকভাবে আমি যেখানেই কনসালটেন্সি করেছি বা কাজ করেছি, কলিগরা আমাকে খুব সাপোর্ট করেছে, প্লাস আমার আর্ট ফ্রেটার্নিটি আমাকে সাপোর্ট করছে, পারিবারিক আমার নেইবাররা সাপোর্ট করছে। এই যে এত কিছু হয়ে ওঠা, এখানে আমরা যদি এভাবে চিন্তা করি যে টার্নিং পয়েন্ট কি ছিল? আমার মার স্ট্রাগলটা দেখে আমি বুঝতে পারি যে আমাকে কি পরিমাণ নিজের পায়ের উপর দাঁড়াতে হবে। আই থিঙ্ক যে মানে এটা আমি সবাইকে এই জন্য বলি যে কোনো দুর্ঘটনার জন্য ওয়েট করো না, প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এইটাই হলো মানুষের ঘুরে দাঁড়ানো, জীবনে ঘুরে দাঁড়াতে প্রত্যেকটা মানুষকে। আপনি চিন্তা করেন, আমরা যদি প্রত্যেকে একবার ঘুরে দাঁড়াই জীবনে, প্রত্যেকে আমরা স্ট্রং একটা ইন্ডিভিজুয়াল হব। তো অ্যাকচুয়ালি ওইখান থেকে আমার ভিতরে একটা তৈরি হয় যে আমি ইন্ডিভিজুয়াল সত্তা হব, এবং আমি নিজের উপরে ভরসা করে যাতে জীবনে কিছু হতে পারি, আমার নাম যাতে সবাই একবার মনে করে যখন আমি থাকবো না। সামাজিক কোনো আর কি কি কাজ আপনি করছেন? সত্যি কথা বলতে সমাজের কাছে দায়বদ্ধ আমরা সবাই, না? আমি যখন আমার জীবন ফিরে তাকাই যে আমি
অনেক কিছু করেছে এই সমাজ, আমাকে আমাকে এই করার সুযোগ দিয়েছে বলে আমি করতে পেরেছি। এবং সমাজে অন্তর্ভুক্ত মানুষ আছে, চারপাশ আছে, তো এই মানুষের জন্য কিছু করে রেখে যাওয়ার চিন্তা করে। স্পেশালি মেয়ে, আপনি আমার আর্টের সাবজেক্টও দেখবেন নারীরা অনেক প্রাধান্য পায় আমার ছবি আঁকাতে। আমার ছবির সাবজেক্ট, আমার ভিডিও আর্টের সাবজেক্ট নারী, এবং নারীদেরকে নিয়ে ছবি আঁকতে আঁকতে শিল্পের পথ দিয়ে যেতে যেতে দেখলাম যে আমাদের দেশের নারীদের স্পেশালি অনেক ওদের দিকে মানে ধ্যান দিতে হবে, ওদের দিকে একটু ডিফারেন্টলি তাকাতে হবে, ওদেরকে একটু হাতটা ধরতে হবে। সো ওখান থেকে আমার রিসেন্ট একটা প্রজেক্ট, এটা তাও 3 বছর হয়ে গেছে, এটার বয়স উইমেন ইন লিডারশিপ। তো আমি মনে করি যে এম্পাওয়ারিং উমেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইমেনরা অনেক কিছু করছে। আমি বাংলাদেশের গার্মেন্টস এর মেয়েদের দেখি, যদি আমরা কত বাইরে এসেছে, বাট আসলে কি তারা ন্যায্য এম্পাওয়ারমেন্টটা এখনো স্ট্যাবলিশ করতে পেরেছে? আই ডোন্ট থিঙ্ক সো। সো আমার এই প্রজেক্টটা উইমেনদেরকে ওই এম্পাওয়ারমেন্টটা দেওয়ার চেষ্টা করবে, এবং হতে পারে ক্ষুদ্র পরিসর, বাট রিয়েল কাজটা যাতে করতে পারে। মানে কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটিটা দরকার। এবং আমরা যদি উইল থেকে 100টা নারীকেও ওরকম এম্পাওয়ারমেন্ট দিতে পারি, আমি মনে করি 100 জন 1000 জনের রূপ দিবে, 1000 জন 1 লাখ নারীকে এম্পাওয়ার দিবে। তো ছোট ছোট এই চেষ্টাটা দিয়ে আমি উইল শুরু করেছি, এবং আমি মেন্টরশিপ দিচ্ছি। এটা একটু বলতে চাই আমি, যে মেয়েদেরকে আমরা মেন্টরিং প্রসেস দিয়ে নিচ্ছি, গুরু শিষ্য বিদ্যা। যেটা আমি দেখেছি কর্পোরেটে, প্রফেশনাল ফিল্ডে মেয়েরা খুব স্ট্রাগল করে, নেক্সট লেভেলটা যেতে পারে না। সি পজিশনে আমাদের কোনো মেয়ে নেই, হাতে গোনা। কেন? মেয়েরা কি ক্যালিবারে খারাপ? আমাদের দেশে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা পাশ করে বের হচ্ছে, তারা চাকরি খুঁজছে। তো তারা যদি শুধুমাত্র চাকরি না খুঁজে নিজে কিছু করতে চায়, নিজে উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, খুবই সময় উপযোগী। বাংলাদেশে এখন এন্টারপ্রেনিউর অনেক বেড়ে যাচ্ছে। স্টার্ট আপ, আমি রিসেন্টলি একটা স্টার্ট আপের মেন্টর হয়েছি। মানে স্টার্ট আপ যারা বিজনেস শুরু করছে, নট নেসেসারি তারা সবই খুব ভালো করবে, কিন্তু উদ্যোক্তাকে যেটা বলবেন, উদ্যোক্তা হিসেবে আপনি দেখবেন যে বাংলাদেশের গ্রামে গঞ্জে মহিলারা স্পেশালি অ্যামেজিং উদ্যোক্তা, তাই না? হ্যাঁ, ওটা দিয়ে এক একজন উদ্যোক্তা তৈরি হয়েছে, হাঁস মুরগি পেলে পরিবার চালাচ্ছে, নেইবারকে সহায়তা করছে। কিন্তু যারা আমরা পড়াশোনা করি তারা এগুলো করতে চায় না। আমাদের দেশে এত রকম সেক্টর আছে এখনো। মানে রিসেন্টলি ঢাকা আর্ট সামিট বলে একটা বিরাট সামিট হলো, যেখানে 300-র উপরে ডেলিগেটস বাইরের থেকে এসেছে। ইন্টারেস্টিংলি আমাকে একটা গ্যালারির কিউরেটর বলছিল যে প্রেমা, এদেশে এত আনট্যাপ মানে জিনিসপত্র, এত আনট্যাপ আর্টিস্ট, এত আনট্যাপ ক্রিয়েটিভিটি। আমি ওর সুরেই বলবো, আমাদের দেশে এত আনট্যাপ সেক্টরস আছে যেখানে নতুন নতুন উদ্যোক্তা আসতে পারে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের বিশাল উদ্যোক্তা লাগবে না, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আমাদের দেশকে আমূল পরিবর্তন করে দিতে পারে। এবং এর উদ্যোক্তাদের যে অবদান, এবং প্রত্যেকটা আমাদের মতো দেশগুলোতে এরাই আসলে দেশকে আগিয়ে নিয়ে যায়, আর কেউ না। এরাই জনগণের প্রতিনিধি, এরাই দেশকে আগাবে। এরা কর্মক্ষেত্র তৈরি করবে, মানুষকে কর্ম করার সুযোগ দেবে। রাস্তায় নামলে এত এত মানুষ হেঁটে বেড়ায়, আমি দেখি। আই ওয়ান্ট টু এমপ্লয় দেম অল। কোথাও ঢুকিয়ে দিলে তারা একটা বিশাল কাজ হতো, স্ট্রেংথ হতো, যেটা চায়না করেছে। চায়না প্রত্যেকটা মানুষকে কাজে লাগিয়ে দিচ্ছে, এন্টারপ্রেনিউর হয়ে, উদ্যোক্তা হয়ে। অ্যামেজিং। পাশ করে একটা চাকরি করতেই হবে, এই অ্যাটিটিউডটা কেন আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যে? সামটাইমস ইয়াং জেনারেশনের দু ধরনেরই আছে। একদিকে যেমন অনেক স্টার্ট আপ তৈরি হচ্ছে, আর একে বেশিরভাগ দিকে আছে হলো তারা, আপনি তো বললেন কিছু করতে চায়, আমি তো দেখি কিছু করতেও চায় না, এরকমও আছে। তো ওদের ভিতরে আসলে ইন্সপিরেশনের অভাব। বর্তমান সময় আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হলো আমাদের সামনে রোল মডেল কম, যে কারণে আমি মনে করি আপনার এই প্রোগ্রাম, কিছু কিছু আরো ইন্টারেস্টিং প্রোগ্রাম, কিছু ইনিশিয়েটিভ আমাদের সামনে রোল মডেল তৈরি করতে সাহায্য করবে। রোল মডেলটা কি করে? ইন্সপায়ার করে। কেউ আমাকে ইন্সপায়ার করতে পারেনি ওভাবে, সেভাবে যেভাবে আমি চেয়েছি। তো আমাদের ইন্সপিরেশন দিতে হবে ইয়াংদেরকে টু মোর এনগেজ in entrepreneuring, in business, in private sector, in art, in lot of other things that তারা এটাতে ইন্সপায়ার হয়, দেশ থেকে চলে না যায়, দেশের থেকে নিজেদেরকে আরো কাজে
দেশের ভিতরে কর্মক্ষেত্র তৈরি করে। আমরা এখন একটা সেগমেন্ট করব যেখানে আমরা খুব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। আপনি র্যাপিড ফায়ারও বলতে পারেন, বাট একটু বিজনেস ওরিয়েন্টেড ডেফিনেটলি। ওকে, সো উত্তরটা ভেরি ইন্টারেস্টিং, উত্তরটা হবে একটু ছোট ছোট। আপনি ডেফিনেটলি আপনাকে এই প্রশ্নটা করা ঠিক হবে না, তাও আমি বলছি, কারণ আপনি অলরেডি একজন আর্টিস্ট। উদ্যোক্তা না হলে আপনি কি হতেন? উদ্যোক্তা না হলে কোনো একটা সফল উদ্যোক্তার আন্ডারে কিছু করতাম। দ্যাট উড বি ভেরি স্যাড, কারণ এটা আপনার পক্ষে সম্ভব হতো কিনা। আর আপনার প্রথম রোজগার কত ছিল? প্রথম রোজগার ব্যাক ইন 1997, ইট ওয়াজ অ্যাকচুয়ালি 5,000 টাকা। সফল উদ্যোক্তা এবং ভালো মানুষ সামটাইমস মনে হয় এটা একসঙ্গে যায় না। আপনি কোনটা বেছে নেবেন? ভালো মানুষ। ডেফিনেটলি একজন এন্টারপ্রেনার সব কিছুতে লাভ খোঁজে, LOV, লাভ, এটা করার সময় পেয়েছেন? লাভ আসলে করার সময় পেয়েছি। প্রত্যেকটা মানুষের সাথেই তো আমার ভীষণ ভালো লাভ অ্যাফেয়ার। দ্যাটস ভেরি ইন্টেলিজেন্ট আনসার। ফ্যামিলিকে কতটুকু সময় দেন? ফ্যামিলিকে সময় আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করি। বিনিয়োগ হিসেবে কোনটা লাভজনক? আরেকটা নতুন প্রজেক্টে বিনিয়োগ করা নাকি কোয়ালিটি টাইম টু ফ্যামিলি? নতুন প্রজেক্টে বিনিয়োগ করা। আই হ্যাভ টু বি ট্রুথফুল। আপনার অবসর কাটে কিভাবে? আমার অবসর কাটে, এমনিতে আমি ফুল টাইমই ছবিও আঁকি এবং আমার কাজও চালাই একসাথে। বাট অবসর আমি সত্যি ট্রাভেল করি। ট্রাভেলিং ইজ মাই প্যাশন। কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? মানুষের ক্ষমতা সম্পর্কে সচেতন নয়, মানুষ কত শক্তিশালী, আমাকে খুবই কষ্ট দেয় তারা যেটা বোঝে না। কোনটা সবচেয়ে বেশি আনন্দ দেয় আপনাকে? মানুষ যখন তার সর্বশক্তি প্রয়োগ করার সব সোচ্চার হয়, সে জানে তার ক্ষমতা এত এবং প্রয়োগ করছে, এম্পাওয়ার করছে নিজেকে। আই ফিল গ্রেট। মাসের কোন দিনটা আপনার সবচেয়ে প্রিয়? মাসের কোন দিনটা? শুক্রবারটা। তবে আমার ভালো লাগা শুরু হয় কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। ওখান থেকে তো শুরু হওয়ার কথা। একটু বলে নেই, উদ্যোক্তা যারা, তাদের তো আজকে শুক্র শনি রবি কিছুই নাই, প্রতিদিনই কিন্তু আমি জোর করে ফ্রাইডেটা আমি রিয়েলি আমার জন্য রাখি। কোনটা চান, ব্যাংক গ্যারান্টি না লাইফ গ্যারান্টি? আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি কোনো কিছুরই চাই না, সত্যি কথা। গ্যারান্টি কেউ দিতেও পারে না, তবে একটা সুন্দর জীবনের গ্যারান্টি অন্তত আমি দিতে পারি। কোনো অতৃপ্তি? অতৃপ্তি কোনো না, অনেক। মানে জীবনে এত কিছু করতে চাই, তৃপ্ত এই জন্য আর হতেই পারি না। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? সময় মতো বিয়ে করিনি, এখন বিয়ে করতেই পারছি না। And last question. What is the color of money? Red. Red. Powerful. This was our rapid fire and you did really excellent. Excellent. And thank you very much. And nice discussion we have so far. I think এখান থেকে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেক কিছু বুঝবে, জানবে, শিখবে, ইন্সপায়ার হবে। That is the ultimate goal of our program. অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট ইয়াংদেরকে ইন্সপায়ার করার কাজটা আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি হাতে নিতে হবে এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেককে, নেক্সট জেনারেশনকে কিছু দেওয়ার দায়ভার এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। অ্যান্ড উই মাস্ট ডু আওয়ার ডিউটি টু আওয়ার জেনারেশন, টু আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি অ্যাকচুয়ালি। দর্শক, শেষ করবো আজকের আয়োজন। তবে যাওয়ার আগে যেটা বলতে চাই, মানুষ কদিন বাঁচে, কিন্তু বেঁচে থাকে তার কর্ম, হোক না ছোট কিছু। 10টি বা 20টি পরিবারের জন্য যদি আপনি কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন, আপনি ভালো থাকবেন, পরিবারগুলো ভালো থাকবে, দেশের জন্য কিছু করা হলো। যাই করুন, অনেস্টলি করুন, মন থেকে করুন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবে। ধন্যবাদ সবাইকে।
আমার